মুখরোচক, ভালো খান, সুস্থ থাকুন। 60 বছরের মহিলার চরিত্রে যদি 60 বছরেরই একজনকে নেওয়া হয়, তাহলে সেইটা যেভাবে ফুটে উঠবে, সেটা হয়তো দর্শকের দিক থেকে সেটা হয়তো ফুটে না উঠতে পারে। থিয়েটার করে, শুধু থিয়েটার করে পেট চালানো যায় না। মন ভরানো যায়, পেট চালানো যায় না। থিয়েটারও হতো, কিন্তু থিয়েটার আমি স্টেজে ভুলে যেতাম বলে আমাকে আর পাঠ দিত না। যেমন প্রথম কাজটাই আমাকে বলা হয়েছিল যে তোমাকে রোগা হতে হবে। এমন একজনের মায়ের ক্যারেক্টার করেছিলাম যে আমার চেয়ে বড়, কারণ আমার চেহারার জন্য। মানে টাকা নিয়ে আমি তোমাকে চরিত্র দেব এবং তোমাকে আমি তোমার লাইফ সেট করে দেব, এটা কেন? মানে কিভাবে সেট করবে লাইফ? যার সঙ্গে বসে আছি তার জার্নিটা শুরু হয়েছিল তরুণ মজুমদারের সঙ্গে, কিন্তু খুব অল্প দিনেই তিনি হয়ে উঠলেন ঘরের মেয়ে এবং আপাতত তিনি ঘরের শাশুড়ি। তো প্রথম আভেরি ওয়েলকাম টু টলি টাইম, কিন্তু যেটা দিয়ে বললাম যে ঘরের শাশুড়ি হয়ে ওঠা এবং খুবই অল্প বয়সে শাশুড়ির চরিত্রটা প্লে করা, সেখানে পাকা চুল, এটা চ্যালেঞ্জিং নাকি এমনি নেওয়া, মানে কেন নেওয়া? এটা তো একদম মানে চ্যালেঞ্জিং তো বটেই, কারণ আমি আমার বয়স থেকে এত মানে বছরের বড় একটা ক্যারেক্টার করছি, সেটা মানে খুবই চ্যালেঞ্জিং এবং খুবই মজার। আর মানে এইটা আমার খুব ভালো লাগে যে ধর মানে আমি আমার বয়সে আমি কিভাবে হাঁটাচলা করছি, কিভাবে কথা বলছি, আমার স্পিড অফ কথা বলা আর কি, এই জিনিসগুলো আম, এক একটা বয়সে তো পাল্টে পাল্টে যায়। আবার আমি যদি চাই সেটা নাও পাল্টাতে পারি। মানে আমি তো জানি না যে আমি ধর একটা পার্টিকুলার ক্যারেক্টার যেটা করছি সেটা আমি যেমন প্রথমবার করছি, যদি না কারোর বায়োপিক হয় বা এরকম কিছু হয়, মানে একদম অরিজিনাল কোনো গল্প হয়, সেটা তো আমি যেমন প্রথমবার করছি, যে লিখেছেন সেও প্রথমবার লিখেছেন এবং তাকে দর্শকও দেখছে প্রথমবারের জন্য। তো সে কিভাবে কথা বলবে, কিভাবে হাঁটাচলা করবে, সেটা সম্পূর্ণ তার ব্যাপার। মানে বয়স্ক কিছু চরিত্র প্লে করতে গেলে যে মানে আস্তে আস্তে হাঁটতে হবে, আস্তে আস্তে কথা বলতে হবে, আমার মনে হয় তার কোনো দরকার নেই। তার কারণ আমরা নীনা গুপ্তাকে দেখি, রাইট? নীনা গুপ্তা তো মানে তাকে যখন আমি দেখি, মানে আমি যখন ইনস্টাগ্রামে ওনাকে দেখি, আমার মনে হয় যে শি ইজ 16, এজ ইজ জাস্ট এ ট্র্যাপ, জাস্ট আ ট্র্যাপ। তো সেই রকমই মানে আমার ভীষণই ভালো লাগে, খুব মজার লাগে। কিন্তু এই যে একটা কথা বলা হয় না, এর আগে বিভিন্ন অভিনেত্রীর ক্ষেত্রে আমরা বলতে শুনেছি যে অল্প বয়সে এত বড় একটা চরিত্র, এত বড় চরিত্র, বয়স্ক একজনের চরিত্র প্লে করা, সেটা কেরিয়ারের জন্য খুব একটা ভালো নাও হতে পারে, স্টিরিওটাইপ করা হয়ে যেতে পারে। হ্যাঁ, এটাও তো একটা রিস্ক থাকে, নাকি আভিরের ক্ষেত্রে সেই রিস্কটা কাজ করে না? না, আমার ক্ষেত্রে সেটা কাজ মানে আমি ওইভাবে ভাবিই না। কারণ আমাদের এই প্রফেশনে রুল বলে কিছু নেই। মানে আমি এই চরিত্রটা করছি মানে এটা করা যায় না বা এটা করা উচিত নয়, এইটা আমার মনে হয় না রয়েছে। কারণ আমার সবসময় মনে হয় যে অভিনেতা অভিনেত্রীরা তো মানে মাটির মতো, তাকে যেইভাবে তৈরি করা হবে সেই মূর্তিটা সেইভাবেই তৈরি হবে। আমরা তো স্পেসিফিক করে দিই না যে এই মাটিতে এই মূর্তি, এই মাটিতে ওই মূর্তি তৈরি হবে। তো যখন মূর্তিটা তৈরি হয়, তারপরে বুঝতে পারা যায় যে আচ্ছা ও এটা, ও এটা এটা দুর্গা ঠাকুর বানানো হয়েছে, এটা কালী ঠাকুর বানানো হয়েছে। কিন্তু মানে ওইটা আমার মনে হয় যে আমাদের কোনো মানে অভিনেতা অভিনেত্রীদের কোনো বয়স থাকা উচিত না। কোনো স্পেসিফিক মানে একটা চরিত্র তৈরি করার সময়, এবার দেখ এইটা আমার বিশ্বাস, এটা এক একজনের বিশ্বাস এক এক রকমের হতেই পারে, হবেই, তারা আলাদা আলাদা মানুষ। তো আমার বিশ্বাস, আমার মনে হয় যে এই ধরনের ইনোভেশন গুলো আমার নেই এবং রাখাও উচিত না। তাতে করে আরো বেশি মজাদার হয়ে যায় আমার প্রফেশনটা, আমার কাজটা। কারণ অবভিয়াসলি তুই তো কাজটা ভালোবেসেই করিস, মজা পাস বলেই তো করিস। তো আমি আরো মজা পাই বলেই আমি এগুলো করি। মানে আমার আজকে আমি আমার বয়সী একটা চরিত্র করছি, কালকেই হয়তো আমি 1 বছর আগে, সেটা অনেকদিন হচ্ছে না, একটা থিয়েটার করতাম, সেখানে আমি 84 বছরের একজন মহিলার চরিত্রে অভিনয় করতাম। তো 60টা তো কিছুই না। তো এটা আমার ভালো লাগে যে আমি যেদিন থিয়েটারে শো মানে যেদিন শোটা করছি, সেদিন 84 বছরের একজন মহিলার পাঠ করছি। পরের দিন আমি টেলিভিশনে আমি আমার বয়সী একটা চরিত্র করছি, কি
আর একটু বড় একটা চরিত্র করছি, তারপরের দিন অন্য কোনো মাধ্যমে আমি আমার যে ছোট একটা চরিত্রে অভিনয় করছি, ছোট বয়সের কোনো চরিত্রে। তো এই মজাটা না থাকলে আর অভিনেতা কি হলাম। তো আবেরি এর সঙ্গেই একটা অন্য কন্ট্রাডিক্টরি প্রশ্ন করব, সেটা হুম। হলো, এটা হয়তো তোমাকে একটু হার্ট করতে পারে, সেটা হলো বহু সিনিয়র অভিনেতা অভিনেত্রীদের থেকে একটা জিনিস শোনা যায় এখন, যে বাজেটের একটা বড় সমস্যা। হ্যাঁ। ফলত তারা যে রেমুনারেশনটা ডিমান্ড করে বা হুম প্রাপ্য, হুম সেটা এখন খুবই ধীরে ধীরে কমে এসেছে। হুম হুম এবং তাদের জায়গায় হয়তো যারা কম্পারেটিভলি কমে একই চরিত্র করে দেবে তাদেরকে নিয়ে নেওয়া হচ্ছে। হুম হুম এটা নিয়ে তোমার কি মত, এবং এটার জন্য তুমি কি কখনো ক্ষতিগ্রস্ত হয়েছো, নাকি এটার কিছু লাভই দেখতে পেয়েছো? আমি লাভ ক্ষতি ওইভাবে খতিয়ে দেখিনি। আম, আমার কাছে একটা চরিত্র এসছে, এবার যেটা হয় যে অভিনেতা অভিনেত্রীদের কাছে আম, তার কাছে তো মানে একটা চরিত্র যায় যে এইটা তোমাকে নিয়ে ভাবা হয়েছে, এটা তোমার জন্য আমরা ভেবেছি, তুমি কি করতে রাজি রয়েছো। তখন আমরা ভাবি যে আচ্ছা আমি এই চরিত্রটা করব কিনা, আমার এই চরিত্রটার কতটা ইম্পর্টেন্স রয়েছে, কতটা কি রয়েছে, প্রাথমিকভাবে আমরা এটাই ভাবি। তুই যেটা বলছিস যে এখন সিনিয়র যারা রয়েছেন তারা এই কমপ্লেনটা সত্যি করছেন, হয়তো কখনো গিয়ে আমিও হয়তো এই কমপ্লেনটা করব। আম, কিন্তু এই মুহূর্তে আমার কাছে যখন অফারটা আসে, তখন না আমি সত্যি হয়তো স্বার্থপরের মতো কথা বলছি, কিন্তু আমি সত্যি তাদের কথা ভাবি না। কারণ আমার কাছে হাউস থেকে বা চ্যানেল মানে যাই হোক যেখান থেকে হোক যখন অফারটা আসে, তখন আমি প্রাথমিকভাবে এটাই ভাবি যে এটা আমার চরিত্র, এটা এই রয়েছে স্ক্রিপ্টে, এটা আমি করব। কিন্তু তার আগে ধর, এটা তো খুব স্বাভাবিক যে আমাদের মানে অনেক মানে ধর তার আগে 5 জনের কাছে এই চরিত্র গেছে, তারপরে 6 নম্বর বারে আমার কাছে এসছে। তো আমি তার আগেরটা সত্যি আমি ভাবি না, এতখানি এবং হয়তো তলিয়ে, হ্যাঁ। হ্যাঁ মানে এতটা তলিয়ে আমি সত্যি ভাবি না, আমার কাছে চরিত্র আসে আমি করি। কিন্তু হ্যাঁ এটাও ঠিক যে যেভাবে হয়তো আজকে যে যারা কমপ্লেন করছেন, হয়তো সত্যি ওই আগেও যেটা বললাম যে আমিও হয়তো সেই কমপ্লেন কখনো করতে পারি। হুম, আম, কিন্তু আবার এট দ্য সেম টাইম সেটা আমার বদলে যারা পাঠটা করছে, আমি না তাদেরকে দোষ দেবো না। হুম, হুম। কারণ এইটা কোথাও গিয়ে তাহলে একটা সিস্টেম। সিস্টেমটার প্রবলেম, হুম, হুম, সিস্টেমটাই ওটা হয়ে গেছে। মানে এখন অনেক বেশি তো ব্যবসায়িক মনোভাবনা হুম, নিয়ে হুম, কাজ করা হয়। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমার বদলে যদি কেউ আম, মানে চরিত্রটা করে থাকে তাহলে সেটা তার দোষ নয়। হুম। কারণ তার কাছে তো একটা চরিত্র এসছে, সেটা সেটা এই সেটাই প্যারামিটারে বিকজ ইউ হ্যাভ দেখেছে। গন থ্রু দ্য সেম পাথ। একদমই তাই, একদমই তাই। তাহলে আবেরি যদি এটাই বলা হয়, তাহলে এই যে যেটা তুমি বললে যে ব্যবসায়িক মনোভাব থেকে এখন অনেক কিছুই দেখা হয়, হুম। সেটাতে কিসের ক্ষতি হচ্ছে? শিল্প, শিল্পীর, নাকি শিল্প মাধ্যমের? আমি যদি বলি যে শিল্প, আহ শিল্পীর ক্ষতিটা দেখো, শিল্পীদের আমার মনে হয় যদি সে আম, সেই মানে আমি বলছি যে সেই আম, পরিকাঠামো নিয়ে বা সে নিজেকে সেইভাবে তৈরি করে যে যদি শিল্পী হন, তাহলে শিল্পীরা কখনো বসে থাকে না। সে যেভাবে হোক নিজের শিল্পটাকে যে কোনো জায়গায় তুমি দেখবে মানে যে কোনো জায়গায় সেই শিল্পটা তাদের মানে পৌঁছে যায় দর্শকের কাছে। কিন্তু শিল্পর ক্ষেত্রে হয়তো কোথাও গিয়ে আমি বলবো যে হ্যাঁ হয়তো কম্প্রোমাইজ করা হচ্ছে, কারণ যেই জায়গায় যাকে দরকার সেটা যদি তা মানে সে না থাকে, তাহলে তো সেটা শুরু থেকেই কম্প্রোমাইজ। হুম, হুম, তো এবং আমি বলছি যে মানে আগে যেইভাবে আহ, সবটা হতো, আগে যেইভাবে মানে কাজ হতো, সেটা তো এখন তো সেইভাবে কাজ হয় না। এখন তো অনেক বেশি মানে আমি বলছি কর্পোরেট। যে হ্যাঁ কর্পোরেট ওয়েতে কাজ হয়। এবং কোথাও গিয়ে আমি বলবো যে যদি সেটা হয়েও থাকে তাহলে তাদেরও দোষ নয়, বিকজ তারা যদি বিজনেসটাকে আগে দেখে থাকে তাহলে সেটাই। এবং সেখানে আহ, ব- ব- মানে ক্রাফটের ওপর বিজনেস করা হচ্ছে, তো আমাকে তো ওইভাবেই মানে ইয়েটা হতে হবে, সিস্টেমটাকে ওইভাবেই চালনা করতে হবে। কিন্তু হ্যাঁ ধাক্কা তো কোথাও মারতেই হবে। এবারে আমি না এটাও বলবো মানে এরকম যে হয়নি, এক্সপেরিমেন্টাল কাজ যে হচ্ছে না তা নয়, কিন্তু সামহাও দর্শক নিতে পারছে না, নিচ্ছে না। এবং সেই জন্য হয়তো তারাও রিস্ক নিচ্ছে না যারা বানাচ্ছে। তো ব্যাপারটা ওই
মানে Vice ডিম আগে versa. না, হ্যাঁ ডিম আগে না মুরগি আগের মতো। আম, কিন্তু হ্যাঁ এবার এটাও ঠিক যে আম, মানে আমি বলবো যে 60 বছরের মহিলার চরিত্রে যদি 60 বছরেরই একজনকে নেওয়া হয়, তাহলে সেইটা যেভাবে ফুটে উঠবে, অবশ্যই সেটা যদি 30-35 বছরের একটি মেয়েকে 60 বছরের বানানো হয়, আহ সেটা হয়তো দর্শকের দিক থেকে সেটা হয়তো ফুটে নাও উঠতে পারে। কিন্তু আবার যদি এটার সঙ্গে আবার একটা কন্ট্রারি কথা চলে আসে, তাহলে সেক্ষেত্রেও তো একটা নতুন আগত শিল্পী, ছেলে হোক বা মেয়ে হোক, সে কতখানি করতে পারবে সেটাও তো সেটাও তো তাকে একদম পিষে দেখে নেওয়া পিছে হচ্ছে। দেখে নেওয়া হচ্ছে, একদমই তাই, হুম। একদমই তাই। তো মানে আমি ওটাই বলবো যে মানে আমার আমার কাছে মানে নতুন যারা করছে তার জায়গায় আহ তার কাছে না চ্যালেঞ্জটা একদম অনেক বেশি চ্যালেঞ্জিং। কিন্তু এট দ্য সেম টাইম ওই আবারও তার কাছে ওটা একটা চরিত্র প্রাথমিকভাবে। সে দেখবে না যে তার আগে কি কি হয়েছে, তার কাছে চরিত্রটা আসার আগে কি কি হয়েছে, হুম, হুম, তার কাছে হুম। একটা চরিত্র এসছে এবং সে সেইভাবে অ্যাকর্ডিংলি কাজ করেছে। বেশ অনেকটা মানে প্রথমেই ভীষণ গম্ভীর। গম্ভীর আলোচনা নিয়ে শুরু হলো, যেটা দিয়ে শুরু করলাম যে তরুণ মজুমদারের সঙ্গে জার্নিটা শুরু হুম, হয়েছিল। হুম, হুম। কিন্তু তার আগেও কি একটা থিয়েটারের জার্নি ছিল? হ্যাঁ তো অবশ্যই। যদি সেটা একটু শুনি, যে আবেরি কোথায় থাকতো, কিভাবে আমি কলকাতায় আসা, সবটাই। আমি প্রথম কথা আমি প্রচন্ড নাচ করতে ভালোবাসতাম, মানে ছোটবেলা থেকেই আমি খুবই জলি, মানে স্টেজ ফ্রি একটা মেয়ে। তো এবার মা দেখলো যে তাহলে একে তো, এ যখন নাচও শিখছে তখন একে তো একটু থিয়েটার যদি, হুম, মা কলকাতায় বিউটিশিয়ান শিখতে আসতেন। তো মা নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে এরকম একটা বোর্ড দেখেন যে এরকম অভিনয় শিক্ষার। তো মা আমাকে নিয়ে এলো এবং আমি প্রথম দিনই স্যারকে দেখে, আমার স্যার শ্রী রমাপ্রসাদ বণিক, ওনাকে দেখে আমি বললাম এ বাবা এই বাজে লোকটার কাছে তো আমি শিখবো না। হুম, কারণ ওনাকে তো আমি টিভির পর্দায় আমি এক নেগেটিভ চরিত্র করতেই দেখেছি ছোটবেলা থেকে। আমি বলছি এ বাবা না না না, বাজে লোকটার কাছে আমি শিখবো না। তখন উনি বললেন, না, মা বলে যে না উনি তোমার টিচার, তুমি শেখো। সেখান থেকে আমার শুরু। কত বছর বয়স সেটা? আমি ক্লাস 6, এবং আমার মনে আছে ক্লাস 6-এ আমাকে থিয়েটারে ভর্তি করবার আগে মা আমাকে আমাদের বর্ধমানে একটা হলে থিয়েটার দেখাতে নিয়ে গেছিলেন। এবং আমি মানে কেঁদে উঠতে পারছি না যে এটা কি হচ্ছে, কারণ আমি তো নাচ দেখে বড় হয়েছি, আমি নাচি, গান চলবে নাচবো, সেখানে এটা কি হচ্ছে, দুটো মানুষ কথা কি করে এতক্ষণ ধরে বলতে পারে। আর ক্লাস 5-এর একটা বাচ্চা বলছে যে আমি ভীষণ বাড়ি যাবো, boring, হ্যাঁ। বাড়ি যাবো, বাড়ি যাবো। কিন্তু তারপর থেকে এটা শুরু হলো এবং শুরু হওয়ার পরে বুঝলাম যে ব্যাস ডান, আমি হুম, আমার তো হয়ে গেল এখানেই, আমি আমি তো থিয়েটারই করবো। হুম, এবং তখন তো জানতাম না যে মানে থিয়েটার করে, শুধু থিয়েটার করে আহ পেট চালানো যায় না, মন ভরানো যায়, পেট চালানো যায় না। তো কিন্তু ওইটা তো ছোটবেলায় যেই উদ্যমটা থাকে হুম, বাচ্চাদের মধ্যে, সেইটা আমার শুরু থেকেই ছিল হুম, যে আমি অভিনয় করব, আমি অভিনয় করব, আমি থিয়েটার করব। আমি মিথ্যে কথা বলবো না, আমি এরকমটা নয় যে আমি থিয়েটার কর্মী হিসেবেই সারা জীবন থাকবো এটা ভেবেছি ছোটবেলায়। আমি ছোটবেলায় এটাই ভেবেছি যে আমি অভিনয় করব, হুম, সেটাই করে চলেছে। এবং সেটাই করছি। তার মানে তো বাড়িতে মোটামুটি এই সাংস্কৃতিক পরিমণ্ডলটা ছিল, নাকি বাড়ির লোকজন সাংস্কৃতিক মানে সংস্কৃতির মধ্যে ছিল? সংস্কৃতির মধ্যে আমার বাড়ি যে খুব একটা ছিল তা নয়, কিন্তু মানে একদম মানে যখন আমি খুব ছোট ছিলাম তখন আহ, মানে গান বাজনা হতো এবং আমার দিদি একটা নাচের স্কুল খুলেছিল, সেখানে নাচ করতাম। থিয়েটারও হতো, কিন্তু থিয়েটার আমি স্টেজে ভুলে যেতাম বলে আমাকে আর পাঠ দিত না দিদি। তো এইগুলো হতো, মানে ছোটবেলা থেকে প্রচুর কম্পিটিশনে মা আমাকে নিয়ে যেত, মানে আঁকার কম্পিটিশন, নাচের কম্পিটিশন, গল্প বলার কম্পিটিশন, এরকম। মানে আগে এই কদিন আগে আমি বাড়িতে গেছিলাম, আমি দেখছি তাই ওই পুরস্কার গুলো যেগুলো পেতাম ছোটবেলায়, বইগুলো সেইগুলো খুলে খুলে দেখছিলাম যে দ্বিতীয় স্থান অধিকারী আবিরি সিংহ রায়ের জন্য এই পুরস্কার, এই সেই হেন তেন। তো ছোটবেলাটা এইরকমই ছিল। পড়াশোনা, আহ পড়াশোনা কি নিয়ে, সেটা কি মানে বর্ধমানে? বর্ধমানে স্কুলিং, তারপরে তো এখানে আমি কলেজ এখানে হুম, গোখলেতে, হুম। তারপর ক্যালকাটা ইউনিভার্সিটি। এবং যে সাবজেক্টটা নিয়ে আমি পড়েছিলাম সেটা আমার এখন মনে হচ্ছে যে কেন এগোলাম না ইকোনমিক্স নিয়ে। তো কিন্তু যা হয় আর কি, যার যেদিকে হুম। লেখা থাকে সেদিকেই আর কি এগোয়েছে।
কিন্তু মানে বাড়ির একটা মিষ্টি মেয়ে নিজের হবি ফলো করছিল, কিন্তু হুম। সেখান থেকে একটা ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি চলে আসে। একদম, হ্যাঁ। সেটা কোন সময় থেকে? ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি আমাকে যে খুব বেশি নিতে হয়েছে তা নয়, কারণ আমার একটা দিদি আছে এবং সে আম, আমি বলবো যে এখনো যে বাড়ির যদি 100% দায়িত্ব কারোর উপর থাকে তাহলে সেটা দিদির কাছে 95 ভাগ, আমার কাছে 5 ভাগ। দিদি অনেক বেশি, মানে আমিও দিদির ইয়েতে বড় হয়েছি। আমি যখন বর্ধমান থেকে এখানে চলে আসি তখন আমি দিদির সাথেই থাকতাম আচ্ছা। এবং ওই শাসনে বড় হয়েছি। তো আহ, দিদি রয়েছে বলে আমি অনেকটা নিশ্চিন্তে থাকতে পারি, মানে ঝাড়া হাত পায়ে থাকতে পারি। হুম। কিন্তু আবার এট দ্য সেম টাইম মানে 2020-তে আমার বাবা চলে যান। আহ, তারপর থেকে মায়ের প্রতি একটা বাচ্চার মতো করে আমাদের আগলে রাখার আম, ইয়েটা তৈরি হয় যে না, মাকে এবার আগলে রাখতে হবে। তার কারণ মা আর বাবা সারাক্ষণ একসাথে থাকতো। এবার এখন যে মায়ের সেই সব সময়ের সঙ্গী চলে গেল, তারপর কি? তো মায়ের একটা স্কুল আছে বর্ধমানে, কিন্তু ওই স্কুলে মানে মাকে আমরা সব মানে ইনফ্যাক্ট 2 বছর আগে অব্দিও আমরা বলতাম যে তুমি এখানে চলে এসো, এখানে চলে এসো, কারণ এখান থেকে বর্ধমানটা অনেকটা দূরে। কিন্তু মা চায় যে মা ওই স্কুলটা ওই মাটিটা ওই মাটিটা, এবং মা কোথাও গিয়ে মানে ওখানে মানে বাবার একটা স্মৃতি রয়েছে, অনেক বড় অনেক বছরের স্মৃতি, এবং মায়ের একটা নিজের হাতে তৈরি করা স্কুল রয়েছে, সেটা ছেড়ে মা আসতে চায় না। তো আমরাও এখন বলি যে না, ঠিক আছে, ডান। কাকিমার কিসের স্কুল? মায়ের বিউটিশিয়ান, মানে আচ্ছা। তত্ত্ব সাজানো, বিউটিশিয়ান, সফট টয়েস, এইগুলোর একটা স্কুল তো আছে এবং কাকিমাও আন্ডার তো প্রিভিলেজ। শিল্পের মধ্যেই আছে। হ্যাঁ, একদমই একদমই আমাদের সবই মানে মোটামুটি শিল্পীর বাড়ি। বাহ। এবার আসি তরুণ মজুমদারের সঙ্গে হ্যাঁ, কাজ, সেটা হ্যাঁ। কিভাবে ঘটলো? আম, আমাদের যেটা হয় নেহরু চিলড্রেন্স মিউজিয়ামে স্যারের ক্লাসের সময় যেটা হতো যে 3 বছর ক্লাস করব, প্রপার পড়াশোনা হবে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, প্রপার পড়াশোনা হতো। এবং পড়াশোনাটা ভীষণ অদ্ভুত, মানে আমাদের কি হতো, আমাদের একটা ডায়েরি পেন থাকতো, আর স্যার একটা টপিক নিয়ে আলোচনা করতেন এবং স্যার বলতেন যে এই যে আমি আলোচনাটা করলাম, এটা নিয়ে তুমি কি কি ভাবছো সেটা লেখো ডায়েরিতে। আচ্ছা। ওইটা লেখা থাকতো আমাদের ডায়েরিতে এবং ওইটার ওপরেই বেস করে পরীক্ষা হতো। এরকম নয় যে আলাদা কোনো বই থাকতো বা কিছু থাকতো না। ওই যে ডায়েরিতে আমরা লিখলাম, স্যার যেটা বললেন সেটা যে আমরা ডায়েরিতে লিখলাম, সেটার উপরে বেস করেই পরীক্ষা। এবার 3 বছর পরীক্ষা দেওয়ার পরে তুমি যদি পাশ করো, তাহলে ফোর্থ ইয়ারে তুমি স্টেজে পারফর্ম করার চান্স পাবে। তো লুক্সেমবার্গের লক্ষ্মী হয় স্যারের লেখা এবং নির্দেশনায়, লুক্সেমবার্গের লক্ষ্মীতে আমি আহ পাঠ করি। সেইটা দেখতে এসেছিলেন শ্রী তরুণ মজুমদার এবং উনি আমাকে দেখে বললেন যে মানে আমার মা বাবার সাথে কথা বলেছিলেন যে ওকে আমি চাইছি এরকম আহ একটা চরিত্রে দুর্গেশ নন্দিনীতে, তো আপনারা নিয়ে আসুন ওকে। এবার আমি তো গেছি, আমি যে কে কি হবে আর একটা করে গিয়ে উনি প্রথম কথা বললেন যে তুমি ঝগড়া করতে পারো না কাঁদতে পারো। আমি বললাম যে আমি ঝগড়া করতে পারি, আমার একদম কান্না ফান্না ভাল লাগে না, আমি ভীষণ ঝগড়া করতে পারি। তো মানে বেসিক এমনি থেকে কিন্তু মানে একটু কিছু বকলেই আমি কেঁদে ফেলি, কিন্তু সেটা তো সবার সামনে বলা যাবে না। তো আমি বললাম যে না, আমি ঝগড়া করতে ভালোবাসি। তো বললো যে ঠিক আছে, তুমি তাহলে এই চরিত্রটা একটু পরে আমাকে শোনাও। দেন আয়েশা হ্যাপেন্ড। আচ্ছা। তো আয়েশার চরিত্রটা তখন আমি করি এবং স্যার তো যখন দুর্গেশ নন্দিনী করছি তার 2010-এই শ্রী রমাপ্রসাদ বণিক মারা যান ডিসেম্বর মাসে। তো উনি, আমার মনে আছে, মানে আমি হায়দ্রাবাদে প্রথম শুট করতে গেছি, জীবনে প্রথম হায়দ্রাবাদে আমি শুট করতে গেছি রামোজি ফিল্ম সিটিতে। তো ওখানে আমার প্রথম দিনের শুট, যে প্রথম শটটা হচ্ছে যে কতলু খাঁ, আয়েশার বাবা যিনি, উনি মারা গেছেন এবং কতলু খাঁ শুয়ে আছেন। তো ছুরিটা, ওনাকে কেউ ছুরিটা গেঁথে দিয়েছে, ছুরিটা তুলে আমি হাউ হাউ করে বাবাকে জড়িয়ে ধরে কাঁদবো। তো অলরেডি তো স্যারের কথা আমি জেনে ফেলেছি। তো ওই যে বাবাকে জড়িয়ে ধরে যে আমি ছুরিটা নিয়ে এবং বাবাকে জড়িয়ে ধরে যে কাঁদবো, আমি 5 মিনিট কেঁদেছি, মানে আমি কাট বলার পরও কেঁদে যাচ্ছি। আমি আর মানে ওইটা কন্ট্রোল করতে পারছি না। তো তরুণ জেঠু বললেন যে দাঁড়াও,
সবাই একটু দাঁড়াও, ওকে একটু শান্ত হতে দাও, তারপর আমরা আবার শুট করব। এবং মানে উনি এত অ্যাপ্রিসিয়েট করতেন, উনি প্রত্যেকটা শটে মানে ভীষণ ভয় পেতাম তো আমি ওনাকে, কারণ সবাইকে আপনি আপনি করে বলতেন, এবং ওই জায়গা থেকে এত অ্যাপ্রিসিয়েশন পেয়েছি এবং এত প্রশংসা, এত ভালোবাসা পেয়েছি। সেইটা আমার মনে হয় সেটা আমাকে খুব হেল্প করেছে পরবর্তীতে আমার অভিনয়ের ক্ষেত্রে বল, বা অভিনয়ের থেকেও মানে মানুষ হিসেবে আমাকে খুব হেল্প করেছে, যে কিভাবে ব্যবহার করতে হয় মানুষের সঙ্গে, কিভাবে মানে নিজেকে ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, এইটা আমাকে ভীষণভাবে হেল্প করেছে। তাহলে কি এর পরের জার্নিটা খুব স্মুথ হয়েছিল? কারণ শ্রী তরুণ মজুমদারের সঙ্গে যা শুরু, তার তো জার্নিটা আপাত দৃষ্টিতে দেখলে আমরা মনে করবো এরপরে তো দারুণ জার্নি দারুণ হয়েছে। জার্নি। ওয়াজ ইট? না, সেটা হচ্ছে যে সামহাও আমার পড়াশোনা তো ছিলই, কারণ তখনই তখনই আমি জাস্ট মানে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, মানে কমপ্লিট করছি আর কি, কলেজে পড়ছি, এবং তারপরে আমার সামহাও মনে হলো যে না, আমি থিয়েটারই করব, আমি থিয়েটার ছাড়া আর কিছু করব না। এবং যখনই আমার কাছে অফার আসতো আমি কাটিয়ে দিতাম, আমি বলতাম যে না না, আমি করবো না। কারণ সামহাও আমি জানি না, হয়তো অনেকটা ছোট ছিলাম, হয়তো আম, হয়তো ভুল করেছি, যে আমি যে যে অফার গুলো আমার কাছে এসছে সেই অফার গুলো আমি জাস্ট নাকচ করে দিয়েছি, আমি জাস্ট করিনি, কি না আমি থিয়েটার করবো বলে। তো তারপরে একটা সময়ের পরে মনে হলো যে না, সত্যি আমি ভুল করেছি। এটা আম, আমার কাছে যখন একটা একটা কিছু আমার কাছে নিজে থেকে আসছে, আর সেটাকে আমি জাস্ট এরকম হেলায় ইগনোর করে দিচ্ছি, দূরে সরিয়ে দিচ্ছি, সেটা ঠিক নয়। তখন আমার একটা সময় পরে মনে হলো যে আমি না অভিনয়ই করতে চাই, আমি অভিনয় ছাড়া আর কিছু করতে চাই না। তো তাহলে আবার শুরু করি, নিয়ে আবার আমি শুরু করলাম, টেলিভিশনেই শুরু করলাম আমার প্রথম। ওই ওই ফিরে আসার পরে প্রথম Second কাজ phase. আমার, হ্যাঁ সেকেন্ড ফেজ যেটা, সেটা সুশান্ত দার হাউস থেকেই আমার শুরু হয়। এবং সুশান্ত দার হাউসে আমি 5 বছর কাজ করি। আচ্ছা তারপরে তো বিভিন্ন তারপরে পরবর্তী কাজগুলো হয়। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা বলবো, সেটা হলো গিয়ে বাবলি সুন্দরী এমন একটি ধারাবাহিক যেটা বলছে যে রূপ সমস্ত কিছু নয়। না, কিন্তু আভেরি যদি নিজের জীবন দিয়ে বলে যে কতটা ইন্ডাস্ট্রি বা কাজের জায়গা বা অভিনয়ের ক্ষেত্রটার এই জায়গাটা লুক নিয়ে এক্সপেরিমেন্ট, মানে এরকম দেখতে মানে কি এইরকম ক্যারেক্টারই দেবো, হুম এরকম ভাবতে শুরু করে। হুম এবং যেহেতু যেহেতু তুমি নিজেই মাঝে একটু আগে বলছিলে যে মা বলে যে ওজনটা কমা, এরকম নানা কিছু তো দাগিয়ে দেওয়া হয়, এবং আমরা ভাবতে থাকি এ মোটা মানে একে এইভাবে নেবো, হ্যাঁ, রোগা তাহলে ওকে এইভাবে হুম করতে চাও। হুম হুম এটা কি কখনো তোমার ক্ষেত্রে হয়েছে, না এটা কখনো তুমি বাইপাস করে বেরোতে পেরেছো, মানে তোমাকে এটার ছত্রছায়া পড়তে হয়নি? না, হয়েছে, হয়নি আমি বলবো না, হয়েছে। যেমন প্রথম কাজটাই আমাকে বলা হয়েছিল যে তোমাকে রোগা হতে হবে, তো আমি হয়ে গেছিলাম রোগা। আচ্ছা। দুর্গেশ নন্দিনী যখন আমি করি, তখন আমাকে বলেছিলেন যে রোগা হতে হবে, তো আমি বেশ অনেকটা রোগা হয়ে গেছিলাম। তারপর আমি আবার আমার জায়গায় Reshape. রিশেপ হয়ে আবার আমি আমার জায়গায় ফেরত চলে আসি। এবং আমি বুঝতে পারি একটা সময়ের পর যে আমি এটাই, মানে আমি কোনোভাবেই আমি এটাকে ভেঙে চুরে চুড়ে আমি রোগা রোগা আমি কোনোদিনও হতে পারবো না, আমি এটাই। এবং আমার মনে হয় যে যতক্ষণ তুমি হেলদি আছো ততক্ষণ রোগা মোটা নিয়ে অসুবিধা থাকার কথা নয়। না, আমি একটু এবার ক্যারেক্টার। হ্যাঁ, একদমই একদমই সেটা নিয়ে আসছি। এইবার আমি তো রয়েছে এই প্রফেশনে, তো আমাকে ওটা হয়তো ভাবতে হতো, কিন্তু আমি ভাবিনি। আম, একটা সময়ের পরে যখন মানে আমি বলছি, আমি 2016 সালে আমি আম, এমন একজনের মায়ের ক্যারেক্টার করেছিলাম যে আমার চেয়ে বড়, কারণ আমার চেহারার জন্য অনেক বেশি আমাকে দেখতে অনেক বড় লাগে, স্ক্রিনে অনেক বড় লাগে। আম, আবার 2022-এ আমি এমন একটা ক্যারেক্টার করি যেখানে যাদের বন্ধু হই তারা আমার চেয়ে ছোট, বা সেম এজ, এরকম একটা অলক্ষিজে। তো আমার মনে হয় যে এখন ইদানিং কালে এটা একটু পাল্টাচ্ছে, মানে ওই পাশাটা এরম ভাবে পালট রহি হ্যায়, যে ওই টিপিক্যাল এ সুন্দর দেখতে
তাই জন্য একে নেওয়া হবে, এ মোটা, তাই জন্য একে ওই ক্যারেক্টারটা, এটা একটু চেঞ্জ হচ্ছে বলে আমার মনে হচ্ছে। হুম। কারণ আমি সেরকম আহ, আগে যেরকম ক্যারেক্টারের অফার পেতাম, এখন অন্য রকমের ক্যারেক্টার পাচ্ছি। আমি আরেকটা সিরিজ করেছিলাম খানিকটা প্রেমের মতন, সেখানেও আমি একটা অন্য রকমের চরিত্রে অভিনয় করি, মানে অন্যরকম, মানে বয়সটা আমারই কাছাকাছি একটা বয়সে অভিনয় করি। সেখানেও রোগা মোটার ব্যাপারটা ছিল না। হুম। কিন্তু হ্যাঁ, কোথাও গিয়ে দাগিয়ে দেওয়াটা যে একে এই চরিত্র, ওকে ওই চরিত্র, এটা না ডে 1 থেকে হয়ে আসছে, মানে শুরু থেকেই এমন ভাবে হয়ে আসছে যে আলাদা করে ভাবতে কারণ পারাটা। আমাদের মানে ক্ষেত্রে একটু ইয়ে করছি, কারণ আমাদের শুরু থেকেই পড়ানোটাই ওইভাবে হয় যে সুয়োরানী দেখতে খুব সুন্দর, হ্যাঁ, দুয়োরানী দেখতে খারাপ। একদমই। রাক্ষসীর ডেফিনেশন সবসময় একদমই রাক্ষসী তাই। কালো, তার একদমই বড় বড় তাই। দাঁত, মানে রাক্ষসী বলতে এই চরিত্র, মানে একদমই তাই। এই ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকবে। আর যে ভালো সে বলতে এইটাই, সে হ্যাঁ, ফর্সা হবে। মিষ্টি, সুন্দর। আহ, কিন্তু এটা আস্তে আস্তে তো পাল্টাচ্ছে বটেই, মানে হুম। পরিবর্তন বিবর্তন সবই হচ্ছে আর কি। হুম। তো দেখা যাক। আমার তো মনে হয় যে আমি পাচ্ছি সেই রকম ক্যারেক্টার্স, হুম। যেটা আমি আগে পেতাম না। হুম। যেখানে আগে সত্যি মা কাকিমা ছাড়া কিছু পেতাম না, হুম। সেখানে এখন আমি বিভিন্ন চরিত্র পাচ্ছি। তো আমার মনে হয় যে যারা সত্যি এখন যারা নতুন বাচ্চা ছেলে মেয়েরা, বিশেষ করে মেয়েরা যারা অভিনয় করতে আসছে কিন্তু মোটা, হুম। মানে তথাকথিত ওই সুন্দর চেহারা নয়, তাদের ভয় পাওয়ার আমার মনে হয় না দরকার আছে। কিন্তু এই যে চেহারা নিয়ে ইনসিকিউরিটি তো আমাদের অনেকের মধ্যেই বিরাজমান, এবং সেটা আছে। যেহেতু মানে আমরা এমন একটা পৃথিবীতে বাস করি যেখানে ফর্সা হওয়ার জন্য ক্রিমের অ্যাড হয়, সেখান থেকে দাঁড়িয়ে বলবো যে আহ, অভিনয়ের মতন একটা গ্ল্যামারাস জায়গা, সেখানে ইনসিকিউরিটি অনেক বেশি, কারণ হুম গ্ল্যামারটাও অনেক বেশি, ফেমও হুম অনেক হুম বেশি। হুম সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেক কুপ্রস্তাবের কথা শোনা যায়, হুম টাকা নিয়ে অভিনয়ের কথাও শোনা যায়, এবং হুম তারপরে প্রতারিত হওয়ার কথাও শোনা যায়। হুম কখনো তোমার কাছে এরকম কোনো কিছু আসেনি? না, কিন্তু আমি শুনেছি প্রচুর। হুম। আমার যারা আশেপাশে রয়েছে, আমি তাদের থেকেও শুনেছি যে এরকম আসে। হুম। কেন আসে, তারা কেন এটা করে, আমি সত্যি জানি না। হুম। মানে তাদের কি দরকার। হুম। এবং মানে টাকা নিয়ে আমি তোমাকে চরিত্র দেব এবং আহ, তোমাকে আমি তোমার লাইফ সেট করে দেব, এটা কেন, মানে কিভাবে সেট করবে লাইফ? হুম। কেউই বা কারোর লাইফ কিভাবেই বা সেট করবে, আর আমি তোমাকে বড় অভিনেত্রী বানিয়ে দেবো, সেটাও বা কেউ কি করেই বা বলবে কেউ। এটাই হচ্ছে সমস্যা, জানিস তো, মানে সবাই ভাবে অভিনয়টা খুব ইজি। এটার বাইরে একটা অন্য কথাও শোনা যায়, চলো একদিন বসি, এবং শুধু বসিটা বসি থাকে না। সো হ্যাভ ইউ এভার ফেসড এনিথিং, অর হ্যাভ ইউ এভার হার্ড অফ এনিথিং? হ্যাঁ, পেয়েছি, তারপর ব্লক করে দিয়েছি। আচ্ছা। মানে এইটার এ- আহ, এই 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 অসৎ জায়গাটাতেই আমি যেতে চাই না, হাঁটতেই চাই না এইদিকে। হুম। কারণ আমার মনে হয় এটা ভীষণ ভেগ। হুম। এই যে চলো একদিন বসি, এইটার ওপরে বেস করে আমি আমার কেরিয়ার শুরু তো করতে পারবোই না, আমি আমার ক্যারিয়ারটা মেনটেনও করতে পারবো না। হুম। হুম। কারণ আজকে একদিন বসি, কালকে 2 দিন বসি, পরশু 3 দিন বসি, করতে করতে এরকম আমি কাজটা কখন করব যদি আমি চাই খেতে খেয়ে যাই? হুম। আমাকে তো কাজটা করতে হবে। হুম। তো এইটা আহ, অনেকে বলে, আমি দেখেছি আমারই একজন একটি মেয়ে, আমরা একসাথে থিয়েটার করতাম, ও আমাকে বলেছিল যে এরকম আভিরিদি আমি না এরকম পাচ্ছি, কি করব? আমি বললাম যে তুই ডিসাইড কর, তুই ঠিক কর তোর কাছে প্রায়োরিটি কি। হুম। তুই নিজে ঠিক থেকে আহ নিজের জার্নিটাকে এগিয়ে নিয়ে যাবি, নাকি তুই ঘোর পথে। প্যাঁচালো একটা পথে এগোবি? কোনটা, এবং তোর কোনটা মনে হয় যে কোনটা লঞ্জেভিটি কত বেশি? তো আমার মনে হয় না এই চলো একটু বসিতে খুব একটা কাজ হয়। কিন্তু নট এভরিবডি গেটস আ মেন্টাল লাইক ইউ, বা একটা আভিরিদির মতন সবার জীবনে তো থাকে হুম না। হুম হুম এবং যেহেতু জগৎটা এতটাই গ্ল্যামারাস, হুম এবং হুম হুম ফেম টাকা সবটা আছে হুম এখানে হুম অনেকটা বেশি, হুম সেজন্যে অনেকেই, মানে এটা তো বাস্তব যে যখন চলে একটু বসির প্রশ্নটা আসে, তার মানে নিশ্চয়ই অনেকে বসেও, মানে বসার প্রপোজাল অবশ্যই, দেওয়ার লোক সেটাই, যেমন আছে, হ্যাঁ, বসার লোকও আছে। কম নেই, হ্যাঁ একদমই তাই। এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে ওই উচ্চাকাঙ্ক্ষাটা, মানে
এটা যদি যারা বসে পড়লো তাদের জন্য কি অন্যদের জায়গায় ইনসিকিউর হয় আদৌ? যারা মনে করে না আমি এটা করতে পারবো না, বাবা আমার একটু টাইম লাগুক, মানে তাদের জন্য কি জার্নিটা একটু কঠিন হয়ে যায়? আহ আমি বলবো যে মানে এটা 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 কি শুধু মানে না, না, অভিনেত্রীদের না, ক্ষেত্রেই সমস্ত হয় ক্ষেত্রে, কি? সমস্ত সমস্ত ক্ষেত্রে ক্ষেত্রে হয়। হয়। তো সমস্ত ক্ষেত্রে আম, আবার এট দ্য সেম টাইম না বসেও তো অনেকে কাজ করে। ইয়েস। এবার যারা না বসে কাজ করে তাহলে তারা কি করে কাজ করলো? তারা কোন মেন্টাল স্টেটে, বা তারা কোন আইডিওলজিও আমি বলবো না, মানে তারা কোন জায়গা থেকে তাহলে এই জিনিসটা করতে পারলো? তো সুতরাং ইনসিকিউর যারা হচ্ছে, সেটা মানে তাদের হওয়া উচিত নয়। তার কারণ ইনসিকিউরিটির কোনো জায়গা নেই এখানে। যদি সত্যি এটা হয় যে একটা মানুষ যদি বলে যে আমি একটু একটু বসা যায়, যারা বসছে তারা সেই কাজটা পেয়ে যাচ্ছে, কিন্তু যারা বসতে পারছে না তারা সেই কাজটা পাচ্ছে না। তো যারা পাচ্ছে না তাদেরকে বুঝতে হবে যে আজকে আমি কাজটা পেয়ে যাচ্ছি, কাল কিন্তু পাবো না, আবার একজনের সঙ্গে বসতে আবার আরেকজনের সাথে বসতে হবে। তো ওটাই বললাম, আমি কি বসেই যাব নাকি আমি নিজেকে তৈরি করব, সেটা তো আমাকে ডিসাইড করতে হবে। এবং রিস্ক দু জায়গাতেই। এই যে যেমন বসার রিস্ক, বসেই যাব বসেই যাব বসেই যাব, তেমনি নিজেকে তৈরি করারও রিস্ক রয়েছে। আজকে কতটা নিজেকে তৈরি করলাম সেটার উপরেও রিস্কটা রয়েছে, তাই না? আজকে আমি যেটা যেটা নিজেকে তৈরি করেছি, যতটা নিজেকে তৈরি করেছি ততটাই কি আমাকে দর্শক নিতে পারবে, সেটারও রিস্ক আছে। তো রিস্ক সব জায়গায় আছে। এবার আমাকে ভাবতে হবে যে আমি বসে চা খেতে খেতে নিজের জীবন কাটিয়ে দেব, নাকি আমি নিজেকে তৈরি করতে করতে নিজের জীবন কাটিয়ে দেবো, কোনটা? বেশ, শেষ প্রশ্ন করবো, যখন জীবন শব্দটা এলোই তাহলে যদি এখন অব্দি যতখানি যাত্রা এগিয়েছে সেক্ষেত্রে বলা হয় যে আভেরি কোন জিনিসটা জীবন থেকে খুইয়ে সব থেকে বেশি খুশি, মানে কিছু সেটা হ্যাবিট হতে পারে বা অন্য কিছু, খুশি যে এটাই আমার পাওয়া ছিল, আর কোন জিনিসটা পাওয়ার অপেক্ষায় আছে, কোনো একটি জিনিস, কাঙ্ক্ষিত তো অনেক জিনিস তার মধ্যে? আহ যেটা হারিয়ে আমি খুশি সেটা হচ্ছে আমি আমি মানে কয়েক বছর আগের আভেরি খুবই ইনকনফিডেন্ট ছিল। আহ এখন আমার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়েছে। এই ইনকনফিডেন্সটা মানে কয়েক বছর আগে ইনকনফিডেন্স যেটা ছিল আমার ভেতর, সেইটাকে আহ, আমারই কিছু হ্যাবিটস ওভার পাওয়ার করতো আর কি। সেই হ্যাবিটস গুলো আমি কাটিয়ে দিয়েছি। সেই মায়া, সেই দয়া, সেইগুলো আমি কাটিয়ে খুব ভালো আছি। এবং আমার মনে হয় যে কিছু মায়া দয়া কাটিয়ে ভালো থাকা যায়। তো সেটা ভালো আছি। আর আরেকটা কি বললে যেন? আর কোন জিনিসটা পাওয়ার অপেক্ষায় আছে? কোন জিনিসটা পাওয়ার অপেক্ষায়? ওয়ান সিঙ্গেল, একটা জিনিস বলবো? সেটা তো বললাম কাঙ্ক্ষিত অনেক জিনিস তার মধ্যে একটা। আম, আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে যে আমি শাহরুখ খানের সাথে অভিনয় করতে চাই। বেশ, যারা যারা শুনলেন তাদের জন্য প্লিজ বলবো, প্লিজ আমার জন্য একটু একটু তোমরা একটা ইয়ে করো যে আমি শাহরুখ খানের সাথে অভিনয় করতে চাই। বেশ, তাহলে ওর জন্য আপনারা মান্নাত কামনা করুন। আর কি কি প্রশ্ন থাকলো সেটা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট করে। আর কেমন লাগছে আভেরির অভিনয়? আপাতত বাবলি সুন্দরীতে আছে, এর বাইরেও নিশ্চয়ই ওর আরো অন্যান্য অনেক কাজ আসছে, সেগুলোও জানাবেন, সেটা পার্সোনালি ওকে জানাবেন, সো দ্যাট ও বুঝতে পারে যে দর্শকরা ওর থেকে কি ঠিক এক্সপেক্ট করে। আজকের মতন এই এখানেই, থ্যাংক ইউ। নমস্কার।